পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন, ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার নির্দেশ। অটোরিকশা চালকদের আন্দোলনে পিছু হটল বিআরটিএ। থাকছে না মিটারের বেশি ভাড়া আদায় জরিমানা বা কারাদণ্ডের বিধান। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার এবারের পর্ব। দেশ ও মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনায় দোয়া। এবং বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র থেকে শূন্য হাতে ফিরলেন নরেন্দ্র মোদী। উল্টো বাড়তি করের বোঝা চাপিয়ে দিলেন ট্রাম্প। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরিন। এবারে বিস্তারিত। আইন শৃঙ্খলা রক্ষা ও বাজার দর নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এক্ষেত্রে জেলা প্রশাসকদের আরও ভূমিকা রাখতে হবে। ডিসি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এও বলেন, সব নাগরিকের সুরক্ষা নিশ্চিত করতে চায় সরকার। কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয়। পাসপোর্ট করতে এখন থেকে আর পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। শুরু হলো জেলা প্রশাসক সম্মেলন, যা অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম। অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে এবারের সম্মেলন। এতে সারা দেশ থেকে 350-র বেশি প্রস্তাব উঠছে। গুরুত্ব পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। পরের অগ্রাধিকার জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ আর বিধিমালা সংশোধনের মতো বিষয়গুলো। নিজ কার্যালয়ে ডিসি সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, সরকার ও মাঠ প্রশাসন একই টিমের অংশ, সবাইকে এক হয়ে খেলতে হবে। খেলাধুলা একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। শান্তি শৃঙ্খলা রক্ষাকে অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এর উপরেই নির্ভর করছে সফলতা আর ব্যর্থতা। এটি সহ বাজার নিয়ন্ত্রণেও ডিসিদের আরো ভূমিকা চান তিনি। ল এন্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় বিষয়। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয়। ল এন্ড অর্ডার। নারী, শিশু ও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিও সামনে আনেন প্রধান উপদেষ্টা। বলেন, নাগরিক অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জন্ম নিবন্ধন, পাসপোর্ট সহ সব ক্ষেত্রেই যেন হয়রানি বন্ধ হয়। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছে সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেন। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয়। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন জন্য লাগবে। আমরা আইনগুলো দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। নিজ জেলাকে এগিয়ে নিতে ডিসিদের প্রতিযোগিতামূলক মনোভাব দেখানোর আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। দেখা দিলে স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে অনেক অনিয়ম বেনিয়ম আছে, সেগুলো তো আছে। তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়, একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। অটোরিকশা চালকদের আন্দোলনের মুখে মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের বিধান থেকে সরে এসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, 4 স্ট্রোক 3 হুইলার যান সম্পর্কিত বিআরটিএ ইস্যুকৃত নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে। এর আগে সকাল থেকে রাজধানীর রামপুরা, মিরপুর, মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হয়। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৫৮তম বিশ্ব ইজতেমার এবারের পর্ব। এ সময় দেশের কল্যাণ এবং মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনায় দোয়া করেন মুসল্লিরা। আখিরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। আখিরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। তিনি হলেন ভারতের মাওলানা সাদ কান্ধভলির বড় ছেলে।
এর আগে ফজরের নামাজের পর থেকে ইসলামের আলোকে জীবন গঠন এবং বর্তমান সমাজ ব্যবস্থায় দ্বীন ইসলাম প্রচারণার ওপর বয়ান করেন ভারতের মাওলানা ভাই মুরসালিন। মোনাজাত শেষে তাবলিগ মুসল্লিদের যাতায়াতের জন্য 8টি বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। শান্তি, ভাতৃত্ব বন্ধন এবং তাবলীগের বিবাদ সারা দুনিয়ার মানুষের ভিতরে যাতে হিংসা দূর হয়। We will ask Allah subhanahu wa ta'ala, we will request Allah subhanahu wa ta'ala to give hidayat for all ummah, even the Hindus and all other religious people. মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা যে জন্য দুনিয়াতে পাঠাইছেন এই কামটি সে বুঝে নাই। সরকার তরফ থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা মোতাবেকই আমরা মাটি তাদের কাছে হস্তান্তর করব। মাটি সাধারণত ইজতেমা শেষ হলে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। দর্শক, ইজতেমার আখির মোনাজাতের খবর জানাতে টঙ্গী তুরাগথির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, আজকে মোনাজাতের মাধ্যমে তো এবারের আসর শেষ হলো, আবারও 1 বছরের অপেক্ষা। তো এইবারের মোনাজাতে আসলে সার্বিক কোন বিষয়গুলো উঠে এসেছে এবং এই সাথে ফিরতি পথে মুসল্লিরা কোনো ভোগান্তির শিকার হয়েছেন কিনা সে ব্যাপারে আমাদেরকে জানাবেন। যেদিন আপনি জানেন যে বিশ্ব মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম সমাবেশ কিন্তু তাবলীগ জামাত আয়োজিত ইজতেমা, এই 58তম বিশ্ব ইজতেমায় কিন্তু এখন নিজামুদ্দিনের যে মার্কাজ অর্থাৎ মাওলানা সাদ কান্দেলভির অনুসারীরা কিন্তু এখন মোনাজাতে অংশ নিয়েছেন। আর দুপুর 12:37 কিন্তু মোনাজাত শুরু হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এখনো পর্যন্ত কিন্তু মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত মুসল্লিরা কিন্তু চোখের পানিতে কিন্তু আল্লাহর কাছে তাদের গুনাহ মাফের জন্য কিন্তু হাত তুলে দোয়া চাইছেন। তো এই মোনাজাতে আপনার মাধ্যমে আরেকটি বিষয় আমি কিন্তু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে মোনাজাত শেষে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য কিন্তু মহানগর পুলিশের পক্ষ থেকে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাকে একটু ঢেলে সাজিয়েছে। ময়দানের আশপাশে কিন্তু স্টেশন রোড থেকে ভাওয়াল কলেজ এবং স্টেশন রোড থেকে মিরের বাজার ওইদিকে আব্দুল্লাহপুর পর্যন্ত কিন্তু সড়কে গাড়ি অবস্থান করতে কিন্তু পুলিশ দিচ্ছে না। একটা নির্দিষ্ট পার্কিং থেকে কিন্তু তারা ছোট ছোট গাড়িতে যেয়ে কিন্তু এখানে করতে হবে যে বড় গাড়ি কিন্তু ময়দানের ভিতরে এবং রাস্তায় প্রবেশ না করানোর জন্য কিন্তু মেট্রোপলিটনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে। তো আমি আপনাদের জানিয়েছেন যে এবার বিশ্ব 55টি এই মোনাজাতে অংশ নিয়েছে। তো আসলে যারা নাকি মোনাজাত শেষে বাড়ি ফিরে যাবে তাদের কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে রেলওয়ের ওটা হয়তো তাদের জন্য ঢাকা থেকে উত্তরবঙ্গ থেকে টঙ্গী হয়ে তো রেল যাতায়াত করে তার উপর বিশেষ 5টি ট্রেন ছাড়া কিন্তু সকল ট্রেনের কিন্তু 3 মিনিট যাত্রা করতে নির্দেশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। তো যেটা গিয়েছিল গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে শেষ করবো। আতিক, আপনাকে ধন্যবাদ। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের 3 সদস্য এই আদেশ দেন। আগামী 8 এপ্রিল তারিখে তদন্ত প্রতিবেদন দিতে বলেছে ট্রাইব্যুনাল। এ প্রসঙ্গে ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী MH তামিম জানান, জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত অভিযুক্ত এই আসামি ছাত্রদের বিষয়ে ইন্ধন জুগিয়েছে। চট্টগ্রামের এই আন্দোলন দমনে ফজলে করিমের সংসদীয় এলাকা রাউজান থেকে অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী সরবরাহ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চট্টগ্রামে যেটি সংঘটিত হয়েছে সেই অপরাধের অভিযোগে আজকে একটি মামলায় এবিএম ফজলে করিম চৌধুরী উনাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলায় আগামী 8/4 অর্থাৎ 8 এপ্রিল 2024 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। স্থানীয় নির্বাচন নয়, অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি কথা বলেন। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দূরভিসন্ধি বলেও মন্তব্য করেন তিনি।
অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে অবাধ এবং নিরপেক্ষ সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমাদের এখনো অনুষ্ঠিত হয়নি। এটা নিয়ে এক ধরনের গড়িমসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। দর্শক, হাইকোর্টের সামনে আছেন আমাদের সহকর্মী কাজী পাপ্পু। সবশেষ খবর সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন তিনি। পাপ্পু, ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের আজকে সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ট্রাইব্যুনালের চট্টগ্রামের সাবেক এমপি অর্থাৎ রাউজানের যিনি এমপি ছিলেন ফজলে করিম, তাকে আদালত ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং সেখানে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। দুটি হত্যা মামলায় অর্থাৎ ফয়সাল এবং ওয়াসিম আকরাম, দুইজন ছাত্র আন্দোলনে নিহত হয়েছিলেন, তাদের হত্যা মামলায় তাকে আদালত কারাগারে প্রেরণ করেছেন এবং পাশাপাশি তার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট রয়েছে সেটি আগামী 8 এপ্রিলে দাখিল করার একটা আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের মাঝখানে যখন ফজলে করিম তিনি গিয়ে বলেছিলেন যে তিনি আসলে চট্টগ্রামের যে শহর, সেই শহরে রাজনীতি করেননি, অর্থাৎ হত্যাযজ্ঞটি যেটি চলেছে আমরা জানি যে চিটাগং শহরেই বেশি চলেছে, তখন প্রসিকিউটর সেটাকে ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন যে চট্টগ্রামে যখন এই হত্যাকাণ্ড চলেছিল তখন তিনি হয়তোবা ছিলেন না, কিন্তু ওই রাউজান থেকে অস্ত্র সরবরাহ করা হয়েছে, রাউজান থেকে অনেক শীর্ষ সন্ত্রাসীরা তারা চিটাগং শহরে এসেছেন, ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন ছাত্র তাদের মধ্যে দুইজন এসেছিলেন আজকে এই ট্রাইব্যুনাল, তারা আমাদেরকে বলেছেন যে তিনি ছিলেন না, কিন্তু তার নির্দেশে সেখানকার যারা সন্ত্রাসী ছিলেন তারা এসেছেন, গুলি বর্ষণ করেছেন এবং তার নির্দেশে ওখান থেকে গোলা বারুদ থেকে শুরু করে সবকিছু কিন্তু তার এলাকা থেকেই পাঠানো হয়েছে, যার কারণেই তাকে এখানকার একটা আসামি করা হয়েছে এবং তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু ট্রাইব্যুনাল বলেছেন যে যেহেতু আপনি লয়ার নিয়োগ দিয়েছেন, আপনি যা কথা বলার সেটা লয়ারের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আরেকটি জিনিস হলো আজকে হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একটি আপিল শুনানি ছিল বেগম খালেদা জিয়া, আর সেটি এখন পর্যন্ত আপিল বিভাগে ওঠেনি, যার কারণে সেটা হয়তোবা আজকে তার কোনো শুনানিটা আসবে না। পাশাপাশি দুপুর 2টার পর আপনারা জানেন যে একটা শিক্ষকদের, প্রাইমারি শিক্ষকদের একটা আন্দোলন চলছে, সেটার একটা শুনানি রয়েছে, যেটা প্রথমে চেম্বার আদালতে উঠবে। চেম্বার আদালত যদি মনে করেন সেটা আপিল বিভাগে পাঠানো লাগবে, তখন তারা সেটা আপিল বিভাগে পাঠাবে। তো এই ছিল হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ। পাপ্পু, আপনাকে ধন্যবাদ। এবার মোদির যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গ। বাংলাদেশ ইস্যুতে আমেরিকা থেকে বিফল মনোরথ হয়ে ফিরলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুকভরা স্বপ্ন নিয়ে 7 সমুদ্র পাড়ি দিয়ে হোয়াইট হাউসে ছুটে গেলেও মোদীর ভাগ্যে জুটেছে বাবাজিকা ঠুল্লু। দিন শেষে অর্জন ভারতীয় পণ্যে চড়া শুল্ক, যা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে কিছু ভারতীয় বাংলা গণমাধ্যম চটকদার সংবাদ প্রচার করলেও আনন্দবাজারের প্রতিবেদনটি ছিল একেবারেই ব্যতিক্রম। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ প্রসঙ্গে কড়া অবস্থান নেননি, মোহাম্মদ ইউনূসের নিন্দা করেননি, উল্টো শুল্ক নিয়ে ভারতের উপর চাপ বাড়ালেন ডোনাল্ড ট্রাম্প। এক নিমেষেই বন্ধুত্বের আবহ রেশারেশিতে বদলে গেল। ট্রাম্প বুঝিয়ে দিলেন শুল্ক ইস্যুতে টিট ফর ট্যাট বা ইটকেল ছুড়লে পাটকেল খেতে হবে নীতিতে চলবে মার্কিন প্রশাসন। ওয়াশিংটনে ট্রাম্প মোদি বৈঠক নিয়ে ভারতের জাদরেল গণমাধ্যম পশ্চিমবঙ্গের আনন্দবাজারে রিপোর্টের প্রথম কয়েক ছাত্র ছিল এরকম। গেল বছরের 5 আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর জোরসোরেই বাংলাদেশ বিরোধী অপপ্রচারে মত্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম। এদের মধ্যে রিপাবলিক বাংলা অন্যতম। এদের কিছু অনুষ্ঠান এমন ছিল যে ট্রাম্প ক্ষমতায় এলে উল্টে পড়ে যাবেন প্রফেসর ইউনূস, আর আবারও বাংলাদেশের হাল ধরবেন শেখ হাসিনা। বাংলাদেশ যেভাবে ভারত বিরোধিতা করছে, এর ফল কি হতে পারে? টেলিভিশনটির আরেক উপস্থাপক ময়ূক রঞ্জন ঘোষ। স্টুডিওতে তার লাফালাফি দেখে মনে হয় নিতম্বে কেউ বিছুটি পাতা ঘষে দিয়েছে। শুক্রবার ট্রাম্প মোদি বৈঠকের আগে তিনি ঘোষণাই দিয়ে ফেলেছেন যে কয়েক ঘন্টার মধ্যেই পতন হবে প্রফেসর ইউনূসের। আপনাদের এই মোহাম্মদ ইউনূসের দোকান এরপর বন্ধ হয়ে যেতে পারে। সাংবাদিকতা, যাকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তার প্রতিনিধির এই হলো ভাষা। সস্তা জনপ্রিয়তার জন্য কিনা করছে রিপাবলিক বাংলা। একটু ভালো করে খাতির যত্ন করা উচিত। বাস্তবতা হচ্ছে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বেশ ধাক্কা খেয়েছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে নিয়ে একটা কথাও বলেননি ট্রাম্প, বরং বলেছেন বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। অর্থাৎ পূর্বসূরি বাইডেনের বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন তিনি। তবে
প্রতিবেশী হিসেবে বাংলাদেশের বিষয়টি মোদির উপর ছেড়ে দেওয়া ট্রাম্পের বক্তব্য নিয়েও কম মাতামাতি হচ্ছে না। তারা ভাবছেন এবার বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করবেন মোদি। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির কথাটা শুনলেই বুঝতে পারবেন কি বলতে চেয়েছে ট্রাম্প। সংবাদ সম্মেলনে বিক্রম বলেছেন, ভারত আশা করছে বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে যেখানে দুই দেশের গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক করা সম্ভব হয়। There are concerns about that situation, and the Prime Minister shared those views with President Trump. We have indicated, and the two leaders have agreed today to start discussing trade and tariff related issues. সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেবল মার্কিন নয়, ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে চড়া হারে শুল্ক বসিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও তারা তা করছে। সেক্ষেত্রে ভারতীয় পণ্যেও উচ্চ হারে শুল্ক আরোপ করা ছাড়া উপায় থাকবে না ওয়াশিংটনের। আনন্দবাজার বলছে, আমেরিকার এই সিদ্ধান্ত কার্যকর হলে ভারতের বাণিজ্য খাতে ভালোই ধাক্কা খাবে। বিশেষ করে শুল্ক বাড়লে প্রভাব পড়তে পারে ওষুধ, বস্ত্র ও তথ্য প্রযুক্তি শিল্পে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ওয়াগন লাইনচ্যুতির ঘটনায় প্রায় ৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ওয়াগনের একটি বগি শনিবার রাত ১টার দিকে দক্ষিণ সুরমায় লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে আটকে পড়ে কয়েকটি ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শুরু হয় উদ্ধার তৎপরতা। সকালে টেনে তোলা হয় লাইনচ্যুত হওয়া ওয়াগন। মেরামত করা হয় ক্ষতিগ্রস্ত রেল লাইনও। এরপর ৮:৩০টার দিকে স্বাভাবিক হয় চলাচল। দেশের বাইরের আরো খবর। গাজায় যুদ্ধবিরতি চললেও থামছে না লাশের মিছিল। বন্দি মুক্তি নিয়ে একদিকে বইছে আনন্দের বাতাস, অন্যদিকে নেমে আসছে শোকের ছায়া। উপত্যকাটির ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও ২৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা মোট ৪৮,২৬০ ছাড়িয়ে গেছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বাহিনী তাদের মুক্তির আগ মুহূর্ত পর্যন্ত আক্রমণ এবং নির্যাতন করেছে। দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। C-17 নামক মার্কিন সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠানো হয়। এদিকে ভারতের নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়ে নারী এবং শিশু সহ ১৮ জন নিহত হয়েছে। কুম্ভমেলাগামী ট্রেনের ওঠার জন্য হুড়োহুড়ির কারণে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় অভিযানে ৪ পাকিস্তানি সেনা এবং ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে অভিযান চালাচ্ছে রাষ্ট্রটি। ট্রাম্প মোদির বৈঠক হবার পর শনিবার দ্বিতীয় দফায় ১১৯ ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময়ে রাত ১১টার দিকে C-17 নামক একটি মার্কিন সামরিক বিমানে তাদের ফেরত পাঠানো হয়। পাঞ্জাব প্রদেশের অমৃতসর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। ওই উড়োজাহাজে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ১১৯ ভারতীয় অভিবাসীদের মধ্যে ৬৭ জন পাঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার, ৮ জন গুজরাটের, ৩ জন উত্তরপ্রদেশের, ২ জন করে গোয়া, মহারাষ্ট্র ও রাজস্থানের এবং ১ জন করে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ছিলেন। মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থযাত্রা। প্রতিবার লাখো পুণ্যার্থী মেলায় ছুটে আসেন। তবে কুম্ভ মেলার জন্য যাত্রাপথে পুণ্য প্রার্থীদের বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারানো কোনো নতুন বিষয় নয়। শনিবার রাতে মহাকুম্ভের জন্য নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে নির্ধারিত ২টি ট্রেন বিলম্বিত হওয়ার কারণে ব্যাপক ভিড় ও যাত্রীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে ১৮ জন নিহত হয়। এনডিটিভির তথ্য মতে নিহতদের মধ্যে ১১ জন নারী এবং ৫ জন শিশুও রয়েছেন। এর আগে প্রয়াগরাজের কুম্ভ মেলায় পদদলিত হয়ে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। অন্যদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় পৃথক ২টি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে গিয়ে ৪ পাকিস্তানি সেনা এবং ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার তথ্য মতে খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলার হাতালা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয়। দ্বিতীয় অভিযানটি চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।
পাসপোর্ট করতে লাগবে না পুলিশ ভেরিফিকেশন, ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার নির্দেশ। অটোরিকশা চালকদের আন্দোলনে পিছু হটল বিআরটিএ, থাকছে না মিটারের বেশি ভাড়া আদায়ে জরিমানা বা কারাদণ্ডের বিধান। আখির মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার এবারের পর্ব। দেশ ও মুসলিম উম্মার সুখ সমৃদ্ধি কামনায় দোয়া। এবং বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র থেকে শূন্য হাতে ফিরলেন নরেন্দ্র মোদী, উল্টো বাড়তি করের বোঝা চাপিয়ে দিলেন ট্রাম্প। দর্শক, এ ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।